আমি একটা রিপোর্ট পড়ছিলাম 2019-এর রিপোর্ট। হাজরা বানো, তিনি ক্যারাভান পত্রিকাকে, হাজরা বানো, তিনি তার ছেলের উপর, তার 19 বছর বয়সী ছেলের উপর কি নির্যাতন হয়েছে তার বর্ণনা দিচ্ছিলেন, তিনি এবং তার মেয়ে। তিনি দিতে গিয়ে বলছিলেন তার ছেলে আহমেদ গানাই, 19 বছর বয়স, তাকে দাঁড় করিয়ে একটা একটা করে দে প্রিকড হেয়ার ফ্রম হিজ চেস্ট, তার বুক থেকে একটা একটা করে রোম ছিঁড়ে নেওয়া হয় বাড়ির উঠোনে দাঁড় করিয়ে। তারই বন্ধু ইয়ার আহমেদ, এর বয়স আরো কম, একে ধরে নিয়ে যাওয়া হয়, এর মোবাইল সিজ করে নেওয়া হয়, ধরে নিয়ে যাওয়া হয়, ছেড়েও দেওয়া হয়। সে বাড়িতে কারোর সাথে সারাদিন কথা বলেনি, রাত থেকে সে বমি করতে থাকে। তখন তার বোন বুঝতে পারে যে সম্ভবত ওকে বিষ খাওয়ানো হয়েছে, এবং দুদিনের মধ্যে ছেলেটি মারা যায়। আমি কথাটা বলছি এই কারণ, যে তিনজন মারা গেলেন, যে পাঁচজন অত্যাচারিত হলেন, তাদের মধ্যে একজন নাবালক রয়েছে, 10ম শ্রেণীর ছাত্র রয়েছে একজন। আমি বলছি কাশ্মীরে আচ্ছে দিনের কথা বলা হচ্ছে, কাশ্মীরের স্থিতাবস্থা ফেরার কথা বলা হচ্ছে, কিন্তু কাশ্মীরের তরুণ প্রজন্মের সামনে কি কোনো আশা আছে? এটা প্রশ্ন এক। প্রশ্ন দুই, কাশ্মীরে যারা বিরোধীর মুখ বলে পরিচিত, এবং ভারতের রাজনীতিতেও বিরোধী মুখ বলে যারা পরিচিত, তারা অদ্ভুতভাবে সম্ভবত দেশের সিকিউরিটি, ইন্টিগ্রিটি, এগুলির কথা মাথায় রেখে বিষয়টা নিয়ে চুপ করে রয়েছে। গদি মিডিয়ার ভূমিকার কথা আমরা বারবার আলোচনা করলাম, কিন্তু সকলে যদি চুপ করে থাকে, কেউ যদি এর বিরুদ্ধে কোনো কথাই না বলে, প্রথম পাতায় যদি এ বিষয়টা জায়গা না পায়, তাহলে তো আলটিমেটলি এই যে গ্রেফতারির পর জেরার নামে অত্যাচার, এটাকে কোথাও ভ্যালিডেট করে দেওয়া হয়, এটাকে কোথাও বৈধতা দিয়ে দেওয়া হয়। আপনি কি বলবেন কাশ্মীরের তরুণ প্রজন্মের স্বপ্ন নিয়ে এবং বিরোধীদের ভূমিকা নিয়ে? অর্ক, কাশ্মীরের তরুণ প্রজন্মের এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় সমস্যার জায়গা, যেটা আমি যেটুকুনি চারিদিকে দেখেছি, কথা বলেছি কিছু কিছু লোকজনের সঙ্গে, সেটা হচ্ছে কর্মসংস্থানের সমস্যা। যে তারা কি করবে, তাদের কাজের সমস্যা আছে, তাদের বেকারত্বের সমস্যা ভয়ানক জম্মু কাশ্মীরে, যেটা আমাদের সামনে সবসময় আসে না। কারণ আমরা এই একটা বাইনারিতে বাধা পড়ে গেছি, এবং মুশকিল যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে ন্যাশনাল সিকিউরিটির কথা বললে, জাতীয় নিরাপত্তার কথায় আমরা ওই বাইনারিতে আটকে গেছি, যে আমরা শুধু কাশ্মীর বলতে জাতীয় নিরাপত্তা বুঝবো, এবং কাশ্মীর বলতে আমরা সন্ত্রাসবাদ বুঝবো, এবং এর মাঝখানে হয়তো কোনো জায়গায় নেই, হয়তো কোনো বিষয়ই নেই যেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো এই এক্সট্রিম বাইনারিতে পড়ে গিয়ে আমরা এই সাধারণ কাশ্মীরিদের মধ্যে যে কি নিয়ে এই মুহূর্তে তাদের কিসের ক্ষোভ, তাদের কতটা উদ্বেগ, কি নিয়ে উদ্বেগ, সেইটা আমাদের কাছে সবসময় হারিয়ে যায়। তার বড় কারণ হচ্ছে, যেটা এতক্ষণ সুমনদা এবং স্নিগ্ধেন্দু বলল, যে আমরা কাশ্মীর নিয়ে কতটা জানতে পারছি। আমরা একটা অনেক দূরে বসে রয়েছি কাশ্মীর থেকে, কিন্তু কাশ্মীরের গ্রাউন্ড রিয়েলিটির কথা আমরা কতটা জানতে পারছি, সেইটাই কিন্তু সবচেয়ে বড় প্রশ্নের মুখে এখন পড়েছে। সংবাদ মাধ্যম সেখান থেকে ঠিকঠাক মতো রিপোর্ট হয় করতে পারছে না। এবং আমি দেখছিলাম আজকে একটুখানি ইচ্ছে হলো দেখার, যে কতদিন ধরে বা কতবার কাশ্মীরে ইন্টারনেট বন্ধ করে রাখা হয়েছে। গত 10-11 বছরে 400-র বেশি বারের ঘটনা এরকম রয়েছে যেখানে সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। তো গাজা ছাড়া বোধহয় পৃথিবীতে এর কোনো প্রতিতুলনা নেই বোধহয়। এবারে এই যে গাজা, এটাও একটা আমাদের সমস্যার জায়গা অর্ক, যে আমরা এই যে ফারুক আব্দুল্লাহ হঠাৎ করে গাজা শব্দটা কেন আনলেন সামনে, যে এই গাজা শব্দটা দিয়ে আমাদের একটা ছবি তৈরি হয় যে এটা একটা মাঝখানে পড়ে রয়েছে, এবং চারদিক থেকে সবাই সবার সঙ্গে যুদ্ধ করছে, বা মূল ভূখণ্ডের সঙ্গে যুদ্ধ হচ্ছে, মাঝখানে এটা পড়ে রয়েছে। তো এই গাজা শব্দটা একটা উদাহরণ হিসেবে তুলে আনা, বা এটাকে অ্যানালজি হিসেবে তুলে আনা, সেটাকেও আমাদের কিন্তু আবারও সেই বাইনারির মধ্যে ফেলে দেয়, এবং সেইখানে আমরা আসল কি ঘটছে কাশ্মীরে সেইটার মধ্যে আমরা ঢুকতে পারি না।
কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলছেন কাশ্মীর খুব ভালো আছে, বা একটু আগে আমরা যেটা নিয়ে কথা বলছিলাম বা আমাদের প্রতিবেদনে যেটা দেখানো হলো যে কলকাতা থেকেও কাশ্মীর সুরক্ষিত। যদি সুরক্ষিতই হবে তাহলে এই ধরনের জঙ্গি হানার ঘটনা ঘটছে কি করে? যদি সুরক্ষিতই হবে তাহলে এতবার ইন্টারনেট কেন বন্ধ করে রাখতে হচ্ছে? যদি গণতন্ত্রই ফিরে এসছে 370-এর পরে, তাহলে কেন প্রেস ক্লাবে তালা ঝুলিয়ে দিতে হচ্ছে? তো এই যে প্রশ্নগুলো, সেইগুলো আমাদের এই বাইনারির মধ্যে আটকে যায় বা বারবার করে আটকে যাচ্ছে। আরেকটা জিনিস বলি যে এই যে রাজৌরি পুঞ্চ এই রিজিয়নটাতে যে এই ঘটনাটা ঘটলো, সেটা নিয়ে সেটা কেন ঘটলো এখানে, কারণ এই রিজিয়নটাতে বেশি এরকম ধরনের অ্যাম্বুশের ঘটনা ঘটে না বলেই আমরা দেখে এসেছি এতদিন ধরে। তো এখন যে টেররিস্টরা আসতে পারছে এবং এই আর্মি ভেহিকেলের ওপরে আক্রমণ করতে পারছে, তার মানে কোথাও একটা গলদ রয়েছে নিশ্চয়ই। সেটা হতে পারে যে ক্রস বর্ডার ইনফিলট্রেশন হয়তো বেড়েছে সেখানে, আমরা জানি না সেটা। কারণ আমরা ওই আবারও বলছি ওই একই বাইনারিতে পড়ে আছি যে আমাদের জাতীয় নিরাপত্তার কথা ভেবে আমাদের কাশ্মীর নিয়ে কিছু বলা চলবে না, এবং উল্টো দিকে সন্ত্রাসবাদীদের পক্ষে অবশ্যই দাঁড়ানো চলবে না। মানে সেটাই স্বাভাবিক যে আমরা সেটা চাইবো না যে সেখানকার মানুষের জন্য যে কোনো সন্ত্রাসবাদ যে কোনো অঞ্চলের জন্য খুব ক্ষতিকারক একটা বিষয়, এবং সেটা ভয়ঙ্কর, যেটা খেসারত দিচ্ছে জম্মু কাশ্মীর এখন। তো এই যে কেন এই ঘটনাটা ঘটলো, এক হতে পারে যে ক্রস বর্ডার টেররিজম, ক্রস বর্ডার ইনফিলট্রেশন হয়তো বেড়েছে। আরেকটা জিনিস হচ্ছে অর্ক, সেটাও আমাদের নজর এড়িয়ে যাচ্ছে হয়তো, যে কাশ্মীরে এই 370 ধারা তুলে নেওয়ার পর থেকে কিন্তু কোনো নির্বাচিত জনপ্রতিনিধি তারা কোনো রকম ভাবে নিজেদের বক্তব্য সামনে আনতে পারছে না, কারণ সেখানে কোনো নির্বাচিত না তো সরকার রয়েছে না তো নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছে। 370 ধারা যখন তুলে নেওয়া হলো তখন আমরা দেখলাম যারা নির্বাচিত জনপ্রতিনিধি কাশ্মীরে, তাদেরকে গৃহবন্দী করে রাখা হলো, তারা কেউ কথা বলতে পারছে না। যে সময় আলোচনা হচ্ছে 370 ধারা নিয়ে পার্লামেন্টে, তখন যিনি কাশ্মীরের প্রতিনিধিত্ব করেন পার্লামেন্টে, সেই ফারুক আবদুল্লাহ তখন গৃহবন্দী। তার কাছে, তার বাড়ির কাছে গিয়ে সাংবাদিকরা চিৎকার করে জিজ্ঞাসা করছে যে আপনি কি করবেন, কি বলবেন, ইত্যাদি ইত্যাদি। তিনি ওপর থেকে, বারান্দা থেকে তিনি বক্তব্য রাখছেন, কিন্তু তিনি যে যেভাবে নির্বাচন হয়ে থাকুন, আমরা যদি নির্বাচন ব্যবস্থাকেও বলি যে ভুল ত্রুটিতে ভরা, তাহলেও তিনি নির্বাচিত একজন জনপ্রতিনিধি। তার কোনো বক্তব্য সেখানে সেদিন রইল না, পার্লামেন্টের রেকর্ডে তার কোনো বক্তব্য সেদিনকে লিপিবদ্ধ রইল না, তার কারণ তিনি গৃহবন্দী তখন। এই যে এই 370 ধারা হয়ে যাওয়ার পরে আরেকটা যেটা মারাত্মক জিনিস হচ্ছে, মারাত্মক না বললেও অ্যাটলিস্ট খুব গুরুত্বপূর্ণ যে জিনিসটা হচ্ছে, সেটা হচ্ছে যে জম্মু কাশ্মীরের ডিলিমিটেশন হয়েছে একটা, যে কোন জায়গায় কতগুলো সিট থাকবে, তাদের জনসংখ্যার বিচার ইত্যাদি করে হয়েছে। আরেকটা জিনিস যেটা এক্সপার্টরা বলছেন, সিকিউরিটি এক্সপার্টের লেখা আমি কিছু পড়ছিলাম আজকে, যে রাজৌরি পুঞ্চ এই এলাকাতে স্থানীয় গুজ্জররা খুব রেগে রয়েছে, খুব তাদের মধ্যে প্রচুর ক্ষোভ রয়েছে। তো আমি সেটা নিয়ে আবার দেখার চেষ্টা করলাম, আবারও বললাম যে আমরা শুধুমাত্র ওই বাইনারির মধ্যে পড়ে যাই যে হ্যাঁ জাতীয় নিরাপত্তা ওখানে কেমন রইলো আর কাদের স্বাধীনতা হরণ হলো সন্ত্রাসবাদীদের জন্য, কিন্তু গুজ্জররা কেন ওখানে ক্ষোভে ফেটে পড়ছে বা তাদের মধ্যে কেন ক্ষোভ রয়েছে, সেটা দেখতে গিয়ে একটু খতিয়ে দেখতে গিয়ে দেখছি যে এই গত বর্ষাকালীন অধিবেশনে একটা বিল পাশ করা হয়েছে। সেখানে এই রাজারি পুঞ্চ এলাকার যারা মাইনরিটি একটি গোষ্ঠী পাহাড়িদের, তাদেরকে শিডিউল ট্রাইবের মধ্যে আনার জন্যই বিলটা আনা হয়েছিল এবং তাদের দীর্ঘদিনের দাবি ছিল। এবার গুজ্জররা বলছে যে পাহাড়ি যারা রয়েছেন তারা ইকোনমিক্যালি অনেক আপওয়ার্ড ক্লাসের, উল্টো দিকে গুজ্জার যারা বা বাকেরওয়াল যারা যে ট্রাইব ওখানে, তারা মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষ। তারা বলছেন যে এই পুরো এলাকাটার যে জনবিন্যাস রয়েছে এবং তার যে ভারসাম্য একটা রয়েছে, সেইটাকে নষ্ট করে দিচ্ছে এই রিজার্ভেশন এনে দিয়ে। এবং সেইখানে তুমি যে প্রশ্নটা করছিলে প্রথমে, সেটা আবার ফিরে আসি, এবং গুজ্জাররা বলছে বা বাকেরওয়ালরা বলছে যে আমাদের যে ছেলেমেয়েরা আছে তারা চাকরি পাচ্ছে না, তাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সমস্যা, এবং এর সাথে যদি আবার এই গোষ্ঠীগুলোকে জুড়ে দেওয়া হয় শিডিউল ট্রাইবের তালিকায়, তাহলে আমাদের, এবং রিজার্ভেশন অবশ্যই তাদেরকে দেওয়া হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে এবং চাকরির ক্ষেত্রেও, তাহলে আমাদের অনেক অসুবিধা হবে।
এবারে এইটা তাদের বক্তব্য, এবং অনেক দিন ধরে এটা নিয়ে আন্দোলন হচ্ছে, তাদের তাদের কথাবার্তা হচ্ছে। তো এখন সিকিউরিটি এক্সপার্টরা বলছে যে রাজৌরি পুঞ্জ এলাকায় যে এই যে জঙ্গিরা ঢুকতে পারছে, তাহলে কি এই এই গোষ্ঠীর লোকজন তারা কি সাহায্য করছে জঙ্গিদের এই গ্রামে গ্রামে থাকার ক্ষেত্রে? এবারে সেটা একটা আবারও সরলীকরণ হয়ে যাবে, আবারও একটা যেটা হ্যাঁ সরলীকরণের জায়গা রয়েছে যে একমত হয়ে যাওয়াটা। হ্যাঁ, যে হ্যাঁ সত্যি তাই, হয়তো এদের জন্যই হচ্ছে, আমরা জানি না এগুলো। এগুলো আমাদের প্রশ্ন। এবার জানবো কি করে? জানবো তখনই যখন স্বাভাবিকভাবে সেখানকার সাংবাদিকরা সেখানকার খবর আমাদের কাছে পৌঁছে দিতে পারবেন, বা এই যে সাধারণ মানুষ তারা তাদের নিজেদের বক্তব্য আমাদের কাছে পৌঁছে দিতে পারবেন, যেখানে এই রাষ্ট্রের ভ্রুকুটি থাকবে না যে এই জাতীয় নিরাপত্তার কারণে তুমি কোন রকমের সরকার বিরোধী কথা কোনোভাবেই বলতে পারবেন না। সরকার বিরোধী কথা তো সবসময় নয়ও, তাদের নিজেদের কোনো বক্তব্য থাকতে পারে, তাদের নিজেদের কোনো ক্ষোভ থাকতে পারে, সেইটা আমাদের কাছে এসে পৌঁছলো না। এই যে ডিলিমিটেশন কমিশন যারা এই ভাগ করলো যে কটা আসন হবে জম্মু কাশ্মীরে, যখন নির্বাচন হবে তখন কটা বিধানসভা ক্ষেত্র হবে ইত্যাদি ইত্যাদি, সেখানে তারা কনসালটেশন করেছেন, বলছেন যে সেখানকার জনপ্রতিনিধিদের সঙ্গে, পলিটিক্যাল পার্টিদের সঙ্গে কথাবার্তা বলেছেন ইত্যাদি বলেছেন। কিন্তু এইটা একটা ভীষণভাবে এই একটা ন্যারেটিভ চলছে যে বিজেপি চাইছে যে জম্মু কাশ্মীরে তাদের নিজেদের নিয়ন্ত্রণ রাখার জন্য তারা এই আসন বিন্যাসটা এমন ভাবে করেছে যাতে যেভাবেই ভোটটা হোক না কেন, যেই জিতুক না কেন, তাদের যাতে মেজরিটি থাকে। কারণ হিন্দু প্রধান এলাকাগুলোতে, বিশেষত জম্মু এলাকায়, তারা যাতে বেশি সংখ্যক আসনে জিততে পারে, এবং সেই ডিভিশনটা সেরকমই হয়েছে যে জম্মুর যে অঞ্চলটা সেখানে বেশি আসন রয়েছে বিধানসভায়, কাশ্মীর যে অংশটা রয়েছে সেখানকার বিধানসভা আসন সংখ্যা কম। তো এইটা যদি হতে থাকে এবং গণতান্ত্রিক ব্যবস্থা যদি সম্পূর্ণভাবে সেখানে কায়েম না হয়, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আরো মাথাচাড়া দিয়ে উঠবে। এবং এইখানে ফারুক আব্দুল্লাহর মতো যারা রয়েছেন, যারা বিরোধিতা করার কথা, তারা এই যে অ্যানালজি নিয়ে আসছেন গাজার মতো অবস্থা হয়ে যাবে, এখন গাজার মতো অবস্থা হয়নি, তিনি আশঙ্কা করছেন যে এরকম হতে পারে। তখনই যারাই কাশ্মীর সরকার বিরোধী বা সরকারের বিরোধিতায় কথা বলে, বা যারা মনে করে যে কাশ্মীরে সত্যি সবকিছু শান্তিপূর্ণ নেই, তারা কিন্তু ওই শব্দটার মধ্যেই ঢুকে পড়বে, ওই শব্দটা নিয়ে প্রচুর আলোচনা হবে। কিন্তু সাধারণ কাশ্মীরিদের অবস্থা কি, সেইটা আমাদের কাছে কোনোভাবেই পৌঁছবে না, এবং সেটা নিয়ে আলোচনা আমরা কম করবো। এবং এই ভারতবর্ষের, এবং আমি কিছুদিন আগে একটি লেখা লিখেছিলাম, সেখানে একজন এসে কমেন্ট করলেন যে এই যে 370 ধারা তুলে নিয়েছে, খুব ভালো কাজ হয়েছে। কেন ভালো কাজ হয়েছে? কারণ ওখানে গিয়ে বাইরের লোকেরা বসবাস করতে শুরু করবে, এবং তাহলে কাশ্মীর ক্রমশ মূলধারার মধ্যে চলে আসবে। তো এইটা হচ্ছে একজন সাধারণ ভারতীয় যিনি কাশ্মীর তার সম্বন্ধে ধারণা। খুব কম ধারণা রাখেন, তার কাছে এইটা হচ্ছে একটা জয়ের জায়গা, যে হ্যাঁ আমরাও গিয়ে ওখানে জমি কিনে থাকতে পারবো। আরে জমি কিনে থাকার পরে এখানে কি হবে? এরকম ভাবে কি মূলধারায় নিয়ে আসা যায় কোনো একটা জনগোষ্ঠীকে, যারা এতদিন ধরে একটা অদ্ভুত সমস্যার মধ্যে জীবনযাপন করছেন? তো এই আমি বাইনারির মধ্যে আমার মনে হয় যে আমরা আসল যে বিষয়গুলো বা কাশ্মীরের আসল যে কাশ্মীরকেই হারিয়ে ইস্যুগুলো, ফেলছি। সেইটা আমরা হারিয়ে ফেলছি। ক্লিশে প্রবাদ, ওয়্যার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। যদি খুব এই ক্লিশে প্রবাদটা থেকে যদি, যে কাশ্মীরের কি কোনো ওয়ে আগামী 5 বছরের জন্য, আমি গণভোটের কথা বলছিলাম, কাশ্মীরের স্থিতাবস্থা, স্বাভাবিকতার যে যে 370 তুলে দেওয়ার সপক্ষে যে শর্তগুলির কথা প্রধান বলা হয়েছিল, যে সেনা মানুষের সুসম্পর্ক প্রায় প্রতিষ্ঠিত, স্থিতাবস্থা আসবে, নিরাপত্তা নিরাপত্তা আরো আঁটোসাঁটো হবে, সামগ্রিকভাবে পুরো ব্যবস্থাটা একটা শান্তিপূর্ণ হবে। কোন পথে কাশ্মীরে শান্তিপূর্ণ আচ্ছা দিন ফিরবে, কি মনে হয়? দেখো অর্ক, দুটো ভালো জিনিস হয়েছে। সেটা হচ্ছে যে এখন এই মুহূর্তে পাকিস্তানে শক্তিশালী সরকার নেই, এবং তারা কাশ্মীর নিয়ে বিশেষ উদ্বেগ দেখাচ্ছে না প্রকাশ্যে, অ্যাটলিস্ট। আন্তর্জাতিক যে কমিউনিটি রয়েছে, ইন্টারন্যাশনাল পলিটিক্যাল কমিউনিটি বা ডিপ্লোম্যাটিক কমিউনিটি বলো, তারাও এই 370 ধারা বিলোপ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের পরেও বিশেষ বিরূপ মন্তব্য কেউ করেননি। যদিও কেউ কেউ আছেন যারা এটা স্বীকার করতে চান না, এখনো তারা দাবি করেন যে ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেট কাশ্মীর হিসেবেই অঞ্চলটা চিহ্নিত হোক, কিন্তু সেইটা নিয়ে বিশেষ কোন রকম ঝামেলা কেউ কিছু করেনি। আরেকটা যেটা হয়েছে, সেটা চায়না বলেছে যে লাদাখ তো আমাদেরই অংশ, কাজেই এখানে এইসব সুপ্রিম কোর্ট যাই বলে থাকুক না কেন, ওটা আমাদেরই অংশ। কিন্তু এই মুহূর্তে তারা যে খুব অ্যাগ্রেসিভলি এসে লাদাখ দখল করে নেবে, সেই অবস্থা আপাতত নেই। একটা স্থিতাবস্থা রয়েছে যেখানে
একটা টেনশন তো রয়েছে, ইন্ডিয়া চায়না বর্ডারে একটা টেনশন রয়েছে, সেটা আমরা জানি। সেটা সেই রকমই রয়েছে, মানে সেটা খুব একটা একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠেছে বা সেখানে একটা যুদ্ধ হয়ে যাবে এই মুহূর্তে, সেই পরিস্থিতি নেই। তো এইটা একটা পজিটিভ দিক ভারতবর্ষের জন্য। এবার যেটা যে দিকে এগোচ্ছে, এবং আমরা তো সুপ্রিম কোর্টের যে অর্ডার হয়েছে যে 370 ধারা বিলটা ঠিকঠাকই আছে, আইনসম্মতই আছে, এইরকম যে রায় দিয়েছে, তারপরে এই কেন্দ্রীয় সরকার যে দিকে এগোচ্ছে এবং যেটা সুপ্রিম কোর্টও বলেছে যে আগামী সেপ্টেম্বরের মধ্যে সেখানে নির্বাচন করতে হবে। আমরা শুধু এটাই আশা করতে পারি যে নির্বাচন হোক, নির্বাচন হয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা আসুন, তারা তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করুন, তাদের ভবিষ্যৎ নিয়ে তারা বিধানসভাতে আলোচনা করুন, বিতর্ক হোক, এবং তাদের যে জনপ্রতিনিধি হিসেবে তাদের যে কর্তব্য, যে তাদের যে যে জনগণের তারা প্রতিনিধিত্ব করবেন, তাদের কথা তারা বিধানসভাতে আলোচনা করুন এবং তাদের সমস্যার সমাধান করুন। এইটাই আমার কাছে এখন মনে হয় খুব পজিটিভ একটা জায়গার দিকে আমরা তাকাতে পারি, অন্তত এই জায়গার দিকে তাকাতে পারি অন্তত। হ্যাঁ, একটা যে সাধারণ গণতান্ত্রিক একটা প্রক্রিয়া জম্মু কাশ্মীরে শুরু হোক, যেটা হচ্ছে সেটা যেভাবেই হোক, তাদের ভুল ত্রুটি থাকবে থাকবে না, কিন্তু অ্যাটলিস্ট নির্বাচিত জনপ্রতিনিধিরা এসে তাদের নিজেদের যে দাবি দাওয়াগুলো, তাদের নিজেদের যে সমস্যা, সেইগুলো নিয়ে আলোচনা করে সেইটার সমাধানের দিকে এগোন, রাদার দ্যান যে দিল্লি থেকে একটা সরকার সবকিছু চাপিয়ে দেবে, বা আমরা যারা চাই যে কাশ্মীর আমাদের ভারতীয় ভূখণ্ডের সঙ্গে থাকুক, কাশ্মীরিরা আমাদের ভারতীয়দের মতোই সাধারণ জীবনযাপন করুক, তারাই শুধুমাত্র যে ওখানে ওদেরকে বলবে যে হ্যাঁ এটা করা উচিত ছিল, ওটা হওয়া উচিত ছিল, সেটা না হয়ে নিজেদের যে দাবিগুলো, নিজেদের সমস্যাগুলো তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান করুক। এইটাই আমার মনে হয় যে একটা পজিটিভ দিকের দিকে আমরা এগোতে পারি।